হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো লুসিয়ান জিকে ইন বেঙ্গলি। সম্পূর্ণ বাংলাতে তোমাদের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করাচ্ছি। আজকে তোমাদের ক্লাস হবে কোষবিদ্যা, সাইটোলজি চ্যাপ্টারটা তোমাদের করাবো। সাইটোলজি যে চ্যাপ্টারটা তোমাদের আজকে করাবো সেটা হচ্ছে পার্ট 2। আগের দিন তোমাদের সাইটোলজির পার্ট 1 করিয়েছি আমি। যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি বা তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করো। ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যে কোনো এক্সামে কিন্তু লুসিয়ান থেকে কিন্তু প্রশ্ন আসে। তোমাদের এই ইংলিশ ভার্সন যে অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটা আছে লুসিয়েন্টে, সেটাই তোমাদের বাংলায় করে দিচ্ছি। সাথে তোমাদের ডেসক্রিপটিভ বই থেকেও ইনফরমেশনগুলো তোমাদের এখানে বাংলায় করে দিচ্ছি, যাতে তোমাদের অনেকটাই হেল্প হয় প্রত্যেকটা এক্সামের জন্য। ওকে, এখান থেকে অনেক প্রশ্নই কিন্তু এক্সামে রিপিট হয়, তা খুব ইম্পর্টেন্ট। চলো শুরু করবো কোষবিদ্যা চ্যাপ্টারটা আজকে পার্ট 2। ওকে, তোমাদের জন্য যে চ্যাপ্টারগুলো আমি বায়োলজি থেকে অলরেডি কমপ্লিট করে দিয়েছি তার একটা লিস্ট তোমাদেরকে দিয়েছি। এতগুলো চ্যাপ্টার তোমাদের বায়োলজি থেকে অলরেডি কমপ্লিট আছে। যারা দেখোনি অবশ্যই তোমরা এগুলো চেক আউট করো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখানে গিয়ে অবশ্যই চেক করবে। এছাড়া লুসিয়েন্টের সাথে সাথে তোমাদের হিস্ট্রি এবং জিওগ্রাফির ক্লাসগুলো চলছে, সেই ক্লাসগুলো তোমরা করবে। সেগুলো চ্যাপ্টার অনুযায়ী চলছে, খুব ইম্পর্টেন্ট ক্লাস সেগুলো চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করানো হচ্ছে। তারও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, তোমরা অবশ্যই যেয়ে সেগুলো চেক আউট করো। ওকে, চলো তাহলে আজকে শুরু করি জীবকোষবিদ্যাটা পার্ট 2। ওকে, তার আগে একটা কথা, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক করে শেয়ার করে দিতে ভুলো না, যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয়। এছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে সমস্ত অ্যাভেলেবেল করা আছে। চলো তাহলে বাংলাতে লুসিয়ান জিকের সাইটোলজি চ্যাপ্টারটা তোমাদের আজকে পড়াই, নেক্সট পার্টটা। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, ব্যাকটেরিয়া কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা হলো একটি, দুটি, অনেক নাকি শূন্য? ব্যাকটেরিয়া কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কত? এটা রাইট অ্যান্সার হবে 0। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব। সমস্ত জীবন ফর্ম জীবনের অণু ধারণ করে, এগুলো হলো কি? এই প্রশ্নটা একটুখানি বোঝো। অল লাইফ ফর্মস কন্টেন্টস মলিকিউলস অফ লাইফ। মলিকিউলস মানে অণু, ওকে, অফ লাইফ মানে হচ্ছে জীবনের অণু ধারণ করে, সমস্ত জীবন। এইগুলো হলো কোনটি? কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন নাকি এর সবগুলোই? তাহলে জীবনের অণু ধারণ করে সেটা কোনটা? সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, এখানে তোমাদের একটা ইনফরমেশান দিচ্ছে, দেখো এই মলিকিউলস অফ লাইফ যেটা পড়লাম, অর্থাৎ জীবনের অণু বলতে পারো, এই 4টি জীবনের অণু কি কি? প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড এবং নিউক্লিক অ্যাসিড। 4টে মলিকিউলস অফ লাইফ আছে, সেটা মনে রাখবে। তার মধ্যে একটা এখানে তোমাদের দিয়েছিল অপশানে নিউক্লিক অ্যাসিডটা। এছাড়াও মনে রাখবে আরও 3টে, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড। ওকে, 4 নম্বরটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ক্লিয়ার হলো বিষয়টা? পৃথিবীর প্রতিটি জীবের জন্য এই 4টি সত্তার কিন্তু আবশ্যক আছে, মানে এই 4টে সত্তা অবশ্যই প্রয়োজন জীবন থাকতে গেলে। ওকে, তাই খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু। পরবর্তী প্রশ্নে চলে যাব 3 নম্বর। প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি। এই বিবৃতি দেওয়া হয়েছে যার দ্বারা, অর্থাৎ প্রোটোপ্লাজম হলো জীবনের একটা যে ভিত্তি, এটা কে দিয়েছে এই বিবৃতিটা সেটা বলতে হবে। ডারউইন, জন রে, পুরকিঞ্জা নাকি হাতিন্স? তাহলে রাইট আনসার কি হবে? প্রোটোপ্লাজম হলো জীবনের ভিত্তি, এটা দিয়েছেন পুরকিঞ্জা। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব 4 নম্বর। দেখো ডিএনএ রিলেটেড প্রশ্ন। ডিএনএর মডেল দিয়েছেন কে? অর্থাৎ ডিএনএ যে মডেলটা সেটা কার দ্বারা প্রাপ্ত হয়েছে বলতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেক এক্সামে রিপিট হয়। অপশানগুলো দেখো, প্রিস্টলি, নোল এবং রুস্কা। অপশান সি বলছে খুরানা। অপশান ডি বলছে ওয়াটসন এবং ক্রিক। তাহলে এটা রাইট আনসার কি হবে? ডিএনএর মডেল যিনি দিয়েছেন তিনি হচ্ছে ওয়াটসন এবং হচ্ছে ক্রিক, এনারা দুজনে। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। ওকে, দ্বিতন্ত্রী যে কুণ্ডলীর কথা বলা হচ্ছে, সেই দ্বিতন্ত্রী কুণ্ডলীর ধারণাটা তুলে ধরেছেন এই ওয়াটসন এবং হচ্ছে ক্রিক। চলো ডিএনএ সম্পর্কে আমরা একটু ডিটেলসে জেনে নেব। ডিএনএর পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএর পুরো নাম। তোমাদের দুপাশে ছবি দিয়েছে, এই দুটো ছবির মাধ্যমে তোমাদেরকে বুঝিয়েছে যে ডিএনএ বিষয়টা কি। ডিএনএ যে ওয়াটসন এবং ক্রিক যেটা বলেছে, এই যে দ্বিতন্ত্রীর কথা, দ্বিতন্ত্রী কুণ্ডলী, সেই বলতে কি না, এই যে দেখো দুটো কুণ্ডলী পেঁচানোর মতো জিনিসটা রয়েছে, এটাকে বলছে দ্বিতন্ত্রী কুণ্ডলী। ক্লিয়ার হলো বিষয়টা? এটা হচ্ছে ডিএনএর গঠন। এই স্ট্রাকচারটা তোমাদের দিয়েছি অফ ডিএনএ, ওয়াটসন এবং হচ্ছে ক্রিকের মতে। ওকে, এবার আমরা দেখে নেব ডিএনএ প্রধানত নিউক্লিয়াসের মধ্যে, বিশেষত ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। ওকে, তাহলে কার মধ্যে থাকে? ক্রোমোজোমের মধ্যে। নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম থাকে তার ভেতরে ডিএনএটা মেনলি থাকে। ডিঅক্সিরাইবোজ শর্করা দিয়ে গঠিত যে নিউক্লিক অ্যাসিড জীবের সমস্ত জৈবিক কাজ ও বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে ডিএনএ বলে। তাহলে ডিএনএ কাকে বলে বুঝতে পারলে? ডিঅক্সিরাইবোজ যে শর্করা থাকে সেটা দিয়ে গঠিত যে নিউক্লিক অ্যাসিড থাকে তা জীবের সমস্ত জৈবিক কাজ,
সেটা বা বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করাই হচ্ছে ডিএনএর মূল কাজ। এটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। এবার এখানে অনেকে প্রশ্ন করবে যে প্রধানত নিউক্লিয়াসের মধ্যেই কি ক্রোমোজোমের মধ্যেই ডিএনএটা থাকে? না, এটা ছাড়াও অন্যান্য জায়গায় থাকে। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সেন্ট্রিওলের মধ্যেও কিন্তু ডিএনএ থাকতে পারে। ওকে, মেনলি কিন্তু এই জায়গাটায় থাকে, এটা কিন্তু জেনে রাখবে। ওকে, এছাড়া আর একটা ইনফরমেশন তোমাদের দেবো। বিজ্ঞানী ওয়াটসন এবং ক্লিকের মতে ডিএনএ কুণ্ডলীর প্রকৃতি একটি দ্বিতন্ত্রী কুণ্ডলী, যেটা বললাম ডাবল হেলিক্স। এই নামটা মনে রাখবে। এই দ্বিতন্ত্রী কুণ্ডলী কিন্তু এক্সামে খুব কমই দেয়, বেশিরভাগই ডাবল হেলিক্সই লেখা থাকে। বাংলায় কোশ্চেন হলো তোমাদের সেখানে ডাবল হেলিক্স লেখা থাকে। ডাবল হেলিক্স বলতে দ্বিতন্ত্রী কুণ্ডলীর কথা এনারা দুজন বিজ্ঞানী মানে ওয়াটসন এবং হচ্ছে ক্লিক এই ধারণাটা দিয়েছিলেন। এটা কিন্তু তোমরা মনে রাখবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে প্রায়শই এক্সামে প্রশ্ন আসতে দেখা যায়। ডিএনএ এবং রাইবোনিউক্লিক অ্যাসিড হলো নিউক্লিক অ্যাসিড, এখান থেকেও প্রশ্ন আসে। আর ডিএনএ 4টি বেস আছে, এই 4টি বেস তোমাদের জানতে হবে। কি কি? অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন এবং হচ্ছে সাইটোসিন। এই 4টি বেস হচ্ছে ডিএনএর বেস। ওকে, এই বেসগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানবো একটু পরে। সেখানে একটা কোশ্চেন আছে তোমাদের লুসিয়েন্টের, সেই কোশ্চেনের রিলেটেডে আমরা এই 4টে বেস সম্পর্কে সেখানে ডিটেলসে জানবো। তাহলে বুঝতে পারলে। এবার যদি বলে ডিএনএর আয়তন অর্থাৎ সাইজটা কীরকম হতে হবে, কোষের মধ্যে অবস্থিত যে অন্যান্য উপাদানের যে অণুর থাকে তার তুলনায় ডিএনএ অণু সবচেয়ে বড় হয়, এটা কিন্তু তোমাদের জানতে হবে। এবার প্রজাতি অনুসারে ডিএনএর আকারের তারতম্য কিন্তু থাকবেই, বিভিন্ন প্রকারে বিভিন্ন রকম ডিএনএর আয়তন থাকতে পারে। তাহলে ব্যাকটেরিয়া কোষের ডিএনএ দৈর্ঘ্য হচ্ছে 1.4 mm। 1.4 mm হচ্ছে তোমার ব্যাকটেরিয়া কোষে হচ্ছে তোমার এর ডিএনএর হচ্ছে তোমার আয়তনটা থাকে, এটা তোমরা জানবে। এখানে আরেকটা জিনিস জেনে নেবে, ব্যাকটেরিয়া কোষের ডিএনএ দৈর্ঘ্য যেমন 1.4 mm, যেমন মানুষের দেহের দৈর্ঘ্যটা কত সেটাও কিন্তু জেনে রাখবে। 174 সেন্টিমিটার। কত? 174 সেন্টিমিটার হচ্ছে তোমার মানুষের দেহে ডিএনএর দৈর্ঘ্য। এটা এখান থেকেও এটাও কিন্তু তোমরা জেনে রাখবে। আর একটা জিনিস, কম্পোনেন্টস কি থাকে ডিএনএর ভেতরে? ডিএনএর হচ্ছে 4টি উপাদান আছে। একটা হচ্ছে বেস ডিএনএ, এই যে 4টে বেস আছে না, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন, এই 4টি বেস নিয়ে একটা হলো। আর একটা হচ্ছে পেন্টোজ, আর একটা শর্করা, একটা হচ্ছে ফসফেট। এই 4টে হচ্ছে তোমার উপাদান হচ্ছে ডিএনএর। ক্লিয়ার হলো বিষয়টা? একটা হচ্ছে 4টে ফেজ, একটা পেন্টোজ, একটা শর্করা, একটা হচ্ছে ফসফেট। এগুলো হচ্ছে ডিএনএর উপাদান। এইগুলো মোটামুটি জানলে তোমাদের ডিএনএ সম্পর্কে একটা বেসিক ধারণা পাওয়া গেল। আর ডিএনএর প্রধান কাজ হচ্ছে বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক ভূমিকা হিসাবে পালন করে। এইটা জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু নর্মালি এসেই থাকে যে ডিএনএর কাজ বলে 4টে অপশান থাকে, সেখানে এই অপশানটা দেখবে পাবেই যে বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক ভূমিকা পালন করে হচ্ছে ডিএনএ। এছাড়া জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে, এছাড়া প্রোটিন ও আরএনএ সংশ্লেষণ করে, এছাড়া প্রতিলিপি গঠন করে। এগুলো হচ্ছে তোমার ডিএনএর কাজ। ক্লিয়ার হলো ডিএনএ সম্পর্কে? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। ইলেকট্রন আণুবীক্ষণিক যন্ত্রটি আবিষ্কার করেছেন কে? এই আবিষ্কারকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে এক্সামে। তাহলে ইলেকট্রন যে আণুবীক্ষণিক যে যন্ত্রটা আছে সেটা আবিষ্কার করেছেন কে? নোল এবং রুস্কা। নামটা ভালো করে মনে রাখবে, অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। পাশে তোমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপটা দিয়েছি, দেখো। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 6 নম্বর। আণবিক এবং সেলুলার বলতে কোষীয় গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়? আণবিক এবং সেলুলার কোষীয় গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায় বলো? মুম্বাই, ব্যাঙ্গালোর, কলকাতা নাকি হায়দ্রাবাদ? রাইট আনসার হবে হায়দ্রাবাদে অবস্থিত। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। লুসিয়েন্টের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে শেয়ার করে দাও, ওকে, যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয়। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 7 নম্বর। ক্ষুদ্রতম প্রোক্যারিওটিক জীব যা পরিচিত কোরেল্লা নামে, মাইকোপ্লাজম নামে, ব্যাকটেরিয়া নামে নাকি মাইক্রোসিস্টিস নামে? তাহলে ক্ষুদ্রতম প্রোক্যারিওটিক জীব কি নামে পরিচিত? মাইক্রোপ্লাজম নামে। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্নে চলে যাব 8 নম্বর। সেলুলার বা কোষীয় টোটিপোটেন্সি মানে কি? কোষীয় টোটিপোটেন্সি বা সেলুলার টোটিপোটেন্সি মানে কি সেটা বলতে হবে। অপশানগুলো দেখো। নতুন কোষের সংশ্লেষণ, সিনথেসিস অফ নিউ সেলস। অপশান বি বলছে নতুন প্রজাতির গঠন। অপশান সি বলছে নতুন উদ্ভিদ গঠন। অপশান ডি বলছে সম্পূর্ণ উদ্ভিদ গঠনের জন্য একটি উদ্ভিদ কোষের ক্ষমতা। তাহলে কোষীয় টোটিপোটেন্সি মানে কি হচ্ছে অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। অর্থাৎ সম্পূর্ণ উদ্ভিদ গঠনের জন্য একটি উদ্ভিদ কোষের যে ক্ষমতা তাকেই বলা হয় টোটিপোটেন্সি। এটা সেলুলার টোটিপোটেন্সি বলে। টোটিপোটেন্সির কোনো বাংলা হয় না। বায়োলজি কিছু টার্ম আছে যেগুলো তোমাদের ইংলিশ টার্মগুলি বেস্ট এবং সেই টার্মগুলো ধরেই তোমাদের পড়তে হবে, ওকে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রোক্যারিওটিক রাইবোজোমগুলি হলো 80S, 50S, 60S নাকি 70S? তাহলে আগের দিন তোমাদের এই
কথাটা বলেছিলাম, যারা আগের দিন ক্লাসটা করেছো তারা অবশ্যই বিষয়টা জানো, কেননা আগের দিন তোমাদের প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের যে ডিফারেন্স বলছিলাম সেখানে তোমাদের এই বিষয়টা বলেছিলাম। তাহলে এটা রাইট অ্যান্সার কী হবে বলো? প্রোক্যারিওটিক রাইবোজোমগুলি হলো কীরকম প্রকৃতির? 70S প্রকৃতির। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রোক্যারিওটিক কোষ বলতে কোনটা? আদি কোষ যেটা, সেটা 70S প্রকৃতির হয় রাইবোজোমটা। যদি এটা বলতো আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষে, তখন রাইট আনসার হতো 80S। ওকে, যেহেতু প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম বলেছে তাই 70S। এখান থেকে প্রশ্ন আসে, আগের দিনই বলেছিলাম। দেখো যথারীতি লুসিয়েন্টে তোমাদের প্রশ্নটা ছিল এবং এই প্রশ্নগুলো রিপিটেড আসতেই থাকে। এবার তোমাদের প্রশ্ন আসছে যে এই এস মানে কি? এস বলতে কি বোঝায়? এসের অর্থ হচ্ছে সেদবার। এটা একটা ইউনিট যা সেন্ট্রিফিউজে কত দ্রুত অণু চলাচল করতে পারে তার পরিমাপ করতে ব্যবহৃত হয়। এই হচ্ছে সেদবার মানে এস, এই সেটাকে এস দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ক্লিয়ার হলো? এবার এই 70S আর 80S যেটা আছে রাইবোজোমটা, এই 70S রাইবোজোম হচ্ছে সংশ্লেষণ প্রধানত প্রোক্যারিওটিসের সাইটোপ্লাজমের ভিতর ঘটে, আর 80S রাইবোজোম হচ্ছে সংশ্লেষ প্রধানত নিউক্লিয়াসের ভেতর ঘটে। এই ডিফারেন্সটা তোমাদের জেনে রাখতে হবে। আর এই 70S রাইবোজোম যে সাবইউনিটগুলো আছে সেগুলো 30S এবং বড়টি হলো 50S। আর 80S রাইবোজোমে হচ্ছে ছোট সাবইউনিট হলো 40S এবং বড় সাবইউনিট হলো 50S। এই দুটো ডিফারেন্স তোমরা জেনে রাখবে, এখান থেকে এক্সামে প্রশ্ন দেয়, তাই তোমাদের এটা জানতে হবে। ওকে, এক্সট্রা ইনফরমেশনগুলো অবশ্যই তোমরা দেখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে বলে তোমাদেরকে এগুলো আমি করিয়ে দিচ্ছি। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে যাব। 10 নম্বর, শ্বাস প্রশ্বাসের সময় গ্লাইকোলাইসিসে অংশ নেওয়া উৎসেচকগুলি পাওয়া যায় এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজমে নাকি ভ্যাকিউলে? এই চারটে জিনিস যারা বুঝতে অসুবিধা হচ্ছে তারা আগের দিনের ক্লাসটা দেখো, সেখানে আমি ডিটেলসে সমস্ত কিছু করিয়েছি। এই পার্টগুলো সাইটোপ্লাজমের যে তোমার কোষ অঙ্গাণুগুলো আছে, সেলস অর্গানেলসগুলো, সেগুলো সম্পর্কে সমস্তটা ক্লাস আগের দিনে পার্ট 1-এ হয়ে গেছে, তাই এইগুলো আমি ডিটেলসে আজকে কিছু আর বলবো না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ওকে, যারা দেখোনি আগের দিনের ক্লাসটা দেখে নেবে, ওখানে সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তাহলে এটা রাইট অ্যান্সার কী হবে বলো? শ্বাস প্রশ্বাসের সময় গ্লাইকোলাইসিসে অংশ নেওয়া উৎসেচকগুলি পাওয়া যায় কোথায়? সাইটোপ্লাজমে। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, এবার এখানে একটা ইনফরমেশন দেখো, এই যে গ্লাইকোলাইসিসের কথাটা বললাম, এই গ্লাইকোলাইসিসটা কি? এই গ্লাইকোলাইসিস হলো বিপাকীয় পদ যা গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত করে। গ্লুকোজ বলতে কি C6H12O6, এইটাকে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে এইটা। এই গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে হচ্ছে রূপান্তর করে হচ্ছে গ্লাইকোলাইসিস। এটা একটা বিপাকীয় পদ একটা, এটা কিন্তু জেনে রাখবে, এখান থেকেও কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন আসতে পারে যে গ্লাইকোলাইসিসটা কি অ্যাকচুয়ালি। পরবর্তী প্রশ্নে চলে যাব, এনজাইম কি মানে উৎসেচক হলো কোনটি? প্রোটিন, স্টেরয়েড, লিপিড নাকি কার্বোহাইড্রেট? এটা তোমাদের প্রত্যেকটা এক্সামে রিপিট হয় এই প্রশ্নটা। তাহলে উৎসেচক কি তোমরা সকলেই জানো, এটা একটা প্রোটিন। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? এখানে একটা ইনফরমেশন দেখো, এই এনজাইম বা উৎসেচক হলো এক ধরনের প্রোটিন যা জৈবিক অনুঘটক হিসাবে কাজ করে। কী হিসাবে কাজ করে? জৈবিক অনুঘটক হিসাবে কাজ করে, যা একটি কোষের মধ্যে পাওয়া যায়। উৎসেচকগুলি শরীরে রাসায়নিক বিক্রিয়া তৈরি করে, তারা আসলে জীবনকে সহায়তা করার জন্য একটি রাসায়নিক বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে। এই উৎসেচকের হচ্ছে কাজটা তোমাদের এখানে দিয়েছে, এটা একটা প্রোটিন যেটা কি করে, শরীরের ভেতর যে রাসায়নিক বিক্রিয়ার যে হার থাকে সেটাকে ত্বরান্বিত করে, বাড়িয়ে তোলে। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা জানতেই হবে তোমাদেরকে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 12 নম্বর, নিউক্লিয়াস ছাড়া কোষের কোন অঙ্গাণুতে ডিএনএ ধারণ করে? এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নিউক্লিয়াস ছাড়া কোষের কোন অঙ্গাণুতে, কোন অর্গানেলসে ডিএনএ ধারণ করে সেটা বলো? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, গলগি বডিতে নাকি লাইসোজোমে নাকি মাইটোকন্ড্রিয়াতে? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা একটা কমন প্রশ্ন, প্রত্যেকটা এক্সামে রিপিট হওয়া একটা প্রশ্ন। ওকে, এবার আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে একটুখানি জেনে নেব। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি না, যে অঙ্গাণুটির নিজস্ব ডিএনএ রয়েছে সেটি একটি আধা স্বায়ত্তশাসিত অঙ্গাণু নামেও পরিচিত, কারণ এটির নিজস্ব প্রোটিন সংশ্লেষ যন্ত্র রয়েছে, নিজে প্রোটিন সংশ্লেষ করতে পারে এই মাইটোকন্ড্রিয়া। ওকে, এই মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয়, এটি কোষের পাওয়ার হাউস মানে শক্তিঘর বলা হয়, এটা তোমরা সকলেই জানো। তাই এই জন্য হচ্ছে মাইটোকন্ড্রিয়া ইম্পর্টেন্ট, এই ইনফরমেশনগুলো তোমরা অবশ্যই নোট করবে। মাইটোকন্ড্রিয়া মানব কোষের একটি আদিম কোষ। ওকে, এর নিজস্ব যেহেতু ডিএনএ আছে, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ম্যাট্রিক্সে উপস্থিত থাকে, এটাও জেনে রাখবে, এখান থেকেও শর্ট প্রশ্ন আসে। এছাড়া আর একটা ইনফরমেশন জানবে, এটি 70% প্রোটিন এবং 25% লিপিড নিয়ে গঠিত, এখান থেকেও প্রশ্ন আছে। মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরীণ স্তরে আঙুলের মতো যে প্রক্ষেপণ রয়েছে যাকে ক্রিস্টা বলা হয়, এ দেখো এইগুলো যে প্যাঁচানো প্যাঁচানো যে জিনিসগুলো রয়েছে, আগের দিন আমি ক্রিস্টা বলেছি, এই যে প্যাঁচানো অংশগুলো এগুলোকে বলা হয় ক্রিস্টা। তাহলে এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলের বৃদ্ধিতে সহায়তা করে এটা। এবার ক্রিস্টা কি সেটা আগের দিন বলা রয়েছে ক্লাসে, আগের দিনের পার্ট 1টা দেখো, ওখানে তোমরা পেয়ে যাবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ সর্বদা মহিলা পিতামাতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়। ওকে, এটাও জেনে রাখবে।
আর একটা ইনফরমেশন জানবে, 1897 সালে বিজ্ঞানী বেন্ডা দ্বারা মাইটোকন্ড্রিয়ার নামকরণ করা হয়েছিল। এটি রিচার্ড অল্টম্যান আবিষ্কার করেছিলেন। তাহলে নামকরণ করেছিলেন কে? 1897 সালে বেন্ডা, আর আবিষ্কার করেছিলেন কে? রিচার্ড অল্টম্যান। এটাও কিন্তু মনে রাখবে, প্রশ্ন স্ট্যান্ডার্ড হচ্ছে, তাই এখান থেকে প্রশ্ন কিন্তু দিতে পারে। তোমাদের রেলের এক্সামগুলোতে বিশেষ করে এখান থেকে প্রশ্ন কিন্তু দেয়। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 13 নম্বর। সেক্স ক্রোমোজোম ছাড়া অন্য ক্রোমোজোমকে বলা হয় কি? তাহলে সেক্স ক্রোমোজোম যেটা আছে সেটা ছাড়া অন্য ক্রোমোজোমগুলোকে কি বলা হয় বলো? মাইক্রোজোম, আইসোক্রোমোজোম, অ্যালোজোম নাকি অটোজোম? এটা সকলেই তোমরা জানো, আগের দিন তোমাদের ক্রোমোজোমটা করিয়েছিলাম। এটা রাইট অ্যান্সার হবে অটোজোম, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্রোমোজোমটা সকলেই জানো, তবু একবার বলে দিচ্ছি। ক্রোমোজোম হলো একটি দীর্ঘ ডিএনএ অণু দ্বারা সমস্ত জিনগত উপাদান থাকে ক্রোমোজোমের ভেতর। মানুষের 23 জোড়া ক্রোমোজোম আছে, তার মধ্যে 22 জোড়া যে ক্রোমোজোম থাকে তাকে বলা হয় অটোজোম, আর 1 জোড়া যে পড়ে রইল ওটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। মোট হচ্ছে 46টি, মোট 46টি, আর জোড়ায় বললে হচ্ছে 23 জোড়া। এটা কিন্তু তোমরা জেনে রাখবে। ক্রোমোজোমকে দুভাগে ভাগ করা যায়। ক্রোমোজোম হচ্ছে দুটো পার্ট। কি কি দুটো পার্ট? একটা হচ্ছে তোমার হচ্ছে অটোজোম, একটা হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম। অটোজোম হচ্ছে 22 জোড়া আছে, আর 1 জোড়া আছে তোমার সেক্স ক্রোমোজোম। এই অটোজোম কি? মানুষের দেহের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে যে নির্ধারণ করে তাকে বলা হয় অটোজোম, সেই ক্রোমোজোমকে বলা হয় অটোজোম। আর সেক্স ক্রোমোজোম কোনটা? অটোজোম ছাড়া যে অন্য এক ক্রোমোজোমটা আছে তাকে আমরা সেক্স ক্রোমোজোম বলছি। এর কাজটা কি? না জীবের লিঙ্গ নির্ধারণ করা, সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে অটোজোম কোনটাকে বলে আর সেক্স ক্রোমোজোম কোনটাকে বলে বুঝতে পারলে? এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে যদি বলে যে কটি অটোজোম আছে, কটি অটোজোম আছে, তাহলে তখন বলবে 44টি হচ্ছে অটোজোম আছে, 44টি। ওকে, 46টি ক্রোমোজোমের মধ্যে 44টি অটোজোম আছে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 14 নম্বর, লুসিয়েন্টের 14 নম্বর প্রশ্ন দেখো। যেটির দ্বারা ডিএনএর দুটি কুণ্ডলী বা বন্ধন একত্রে থাকে। তাহলে ডিএনএর যে কুণ্ডলীগুলো থাকে সেগুলো একত্রে থাকে কোনটির দ্বারা? হাইড্রোজেন বন্ধন, অক্সিজেন বন্ধন, কার্বন বন্ধন নাকি নাইট্রোজেন বন্ধন? এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ডিএনএ থেকে। এটা রাইট আনসার হবে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে থাকে। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। এবার একটু ইনফরমেশন তোমাদেরকে দেবো এই ডিএনএ সম্পর্কে, যেটা তোমাদের একটু আগে বাকি রেখেছিলাম আমি। এই তোমাদের যে বেসগুলো আছে ডিএনএর, সেই বেসগুলো সম্পর্কে। ডিএনএর যে 4টি বেস আছে, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। এই যে বেস গঠন হচ্ছে ডিএনএর এই 4টে, এই 4টি বেসের মধ্যে জানতে হবে অ্যাডিনিন থিয়ামিনের সঙ্গে এবং গুয়ামিন সাইটোসিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ থাকে। কি বললাম? অ্যাডেনিন থাইমিনের সঙ্গে এবং গুয়ানিন সাইটোসিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ থাকে। দেখো পাশে ছবিটা দেখো, এই ছবিটা দেখো, এখানে বুঝতে পারবে। এ বলতে অ্যাডেনিন। ওকে, অ্যাডেনিন কার সাথে আছে? টি মানে থিয়ামিনের সাথে। আর গুয়ানিন মানে জি কার সাথে আছে? সি মানে সাইটোসিনের সঙ্গে আছে। বোঝা গেছে? তাহলে এই হাইড্রোজেন বন্ধনে কিন্তু আবদ্ধ থাকছে এই তোমার দ্বিতন্ত্রী কুণ্ডলীর ভেতরে। এই জিনিসটা তোমাদের কিন্তু জানতে হবে ডিএনএ থেকে, এখান থেকে প্রশ্ন আসে। এবার আর একটা জিনিস তোমাদের জেনে রাখতে হবে, এইখানে পিউরিন কাকে বলে আর পিরিডিমিন কাকে বলে। পিউরিন এবং পিরিডিমিন হলো নাইট্রোজেনের বেস, যা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে ডিএনএর স্ট্যান্ডগুলিকে একত্রে ধরে রাখে। এই যে স্ট্যান্ডগুলো আছে না, এইগুলো কুণ্ডলীগুলোকে একসাথে ধরে রাখে, এটা কাজ হচ্ছে। তাহলে ডিএনএতে পিউরিনগুলি হলো অ্যাডেনিন এবং গুয়ানিন, মানে এ আর জি, মানে অ্যাডেনিন এবং গুয়ানিনকে বলা হয় পিউরিনগুলি, এগুলো হচ্ছে পিউরিন। আর পিরিডিন কোনগুলোকে বলে? সাইটোসিন আর থিয়ামিন। ওকে, সাইটোসিন আর হচ্ছে থিয়ামিনকে বলা হয় হচ্ছে পিরিডিমিন। এই দুটো বেসকে বলা হয় পিরিডিমিন। আর এই দুটো বেসকে বলা হয় হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিনকে বলা হয় হচ্ছে পিউরিন। ক্লিয়ার হলো বিষয়টা? এই দুটো জিনিস কিন্তু তোমাদের জানতে হবে, কোনটাকে কি বলে, কার সাথে কার হচ্ছে লিঙ্ক স্থাপন হচ্ছে, আবদ্ধ আছে কার সাথে, আর কোনটাকে কোন বেস বলে, পিউরিন কোনটাকে বলে আর পিরিডিমিন কোনটাকে বলে। এইগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই জানতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, আর এই বিষয়টা তোমাদের বুঝতে হবে। ওকে, এই বন্ধনগুলো না বুঝলে তোমাদের ডিএনএ সম্পর্কে একটুখানি ডাউট থেকে যাবে। তাহলে আশা করি তোমাদের এই ডাউটটা ক্লিয়ার হয়েছে। ওকে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিতে ভুলো না। ক্লাসটা তোমাদের জন্য অনেকটা পরিশ্রম করে এই ক্লাসগুলোকে আনতে হচ্ছে, অবশ্যই তোমরা একটু লাইক করে শেয়ার করো যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয় এবং আমিও মোটিভেট হই নেক্সট ক্লাসগুলোকে এইভাবে আনার জন্য। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। ক্রেবস চক্রের মধ্যে সঞ্চালিত হয় কোনটি? ইআর-এর ভেসিকেলস নাকি ডিকটিওসোম, মাইটোকন্ড্রিয়া নাকি ক্লোরোপ্লাস্ট? তার ক্রেবস চক্রের মধ্যে সঞ্চালিত হয় মাইটোকন্ড্রিয়া। অপশন সি হয়ে যাবে রাইট আনসার। ক্রেবস চক্রের মধ্যে সঞ্চালিত হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, কোষের শক্তি ভাণ্ডার, এনার্জি কারেন্সি অফ সেল, কোষের শক্তি ভাণ্ডার কোনটাকে বলা হয়? এএমপি। এএমপি কথার অর্থ হচ্ছে, ফুল ফর্মটা জেনে রাখবে, অ্যাডেনোসিন মোনোফসফেট। ওকে, এটিপির ফুল ফর্মটা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আরএনএ এর ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, তাহলে কোষের শক্তি ভাণ্ডার কোনটাকে বলা হয়? এটিপিকে বলা হয়। অপশান বি হয়ে যাবে রাইট আনসার, এটিপি।
অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা হচ্ছে কোষের শক্তিঘর। তোমাদের সালোক সংশ্লেষের যে চ্যাপ্টারটা যখন করেছিলাম তখন তোমাদের এই এটিপি সম্পর্কে ডিটেলসে বলেছিলাম। ওকে, এখানে আরেকটা জিনিস জেনে রাখবে, শোষণের সময় প্রচুর পরিমাণে এটিপি উৎপন্ন হয়। কত অণু? 38 অণু। শোষণের সময় 38 অণু হচ্ছে এটিপি উৎপন্ন হয়। তোমাদের এই সালোক সংশ্লেষ শোষণের যে চ্যাপ্টারটা করেছিলাম ওখানে দেখবে ক্লাসটা, ওখানে তোমরা এই এটিপি সম্পর্কে পেয়ে যাবে। ওকে, কোষে যে শোষণ প্রক্রিয়া হয় সেই শোষণ গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র, সেগুলো সম্পর্কেও তোমাদের আমি ওখানে ডিটেলস একদম ক্লাস করিয়ে দিয়েছি। কোনটাকে গ্লাইকোলাইসিস বলে, কোনটাকে ক্রেবস চক্র বলে, কোনটাকে ডিটেলস একদম পুরো ক্লাস করানো রয়েছে। ওই ক্লাসটা একটু দেখো, ওখানে তোমরা পেয়ে যাবে। সেলুলার বা কোষীয়, সেলুলারের বাংলা হচ্ছে কোষীয়। কোষীয় প্রতিক্রিয়ার সময় সমস্ত শক্তি মুক্ত শক্তি হিসাবে মুক্তি পায় না। যখন কোষীয় প্রতিক্রিয়া হয় তখন সমস্ত শক্তিটি রিলিজ হয় না, কিছু শক্তিটা রাসায়নিক শক্তি হিসাবে এটিপির ভেতর হচ্ছে কি হয়, সংরক্ষণ করা হয়ে থাকে। যখনই কোষের শক্তির প্রয়োজন হয় তখন সেগুলোকে ভেঙে যায়, আর ভেঙে যে কি করে, কোষ বিভিন্ন শক্তির প্রয়োজনে প্রক্রিয়াটিকে ব্যবহার করে। এটা কিন্তু তোমরা জেনে রাখবে, সমস্ত শক্তিটা রিডিউস হয়ে যায় না সেখান থেকে, কিছুটা শক্তি এটিপির মধ্যেও কিন্তু সঞ্চিত থেকে যায়। এই ইনফরমেশনটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ক্লিয়ার হলো বিষয়টা? তো এটা কিন্তু জানবে, প্রশ্ন আসছে কিন্তু এখান থেকে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, শোষণ এবং সালোক সংশ্লেষণ উভয়েরই প্রয়োজন কোনটা? গ্লুকোজ, ক্লোরোফিল, সাইটোক্রোম নাকি সূর্যালোক? এটা রাইট অ্যান্সার কোনটা হবে? সাইটোক্রোমটা প্রয়োজন দুজনেরই। ওকে, শোষণ করতে গিয়ে গ্লুকোজ কি লাগবে? লাগবে না। না, ক্লোরোফিল লাগবে শোষণে? লাগবে না। শোষণে হচ্ছে তোমার সূর্যালোক লাগবে? লাগবে না। লাগবে কোনটা? সাইটোক্রোমটা। যেহেতু শোষণটা ছিল বলে এটা আনসার হয়ে গেল। যদি সালোক সংশ্লেষ বলতে সালোক সংশ্লেষ ক্লোরোফিলও লাগে, সূর্যালোকও লাগে। যেহেতু দুটোতে বলে যে শোষণ এবং সালোক সংশ্লেষ উভয়েরই প্রয়োজন, তাই রাইট আনসার হবে সাইটোক্রোম। ক্লিয়ার হলো? চলো পরবর্তী প্রশ্নে চলে যাব, তার আগে একটা ইনফরমেশন দেখো। সাইটোক্রোম হলো প্রোটিন যা তাদের কৃত্রিম গোষ্ঠী হিসাবে হেম ধারণ করে এবং যার প্রধান জৈবিক কাজ প্রাণী, উদ্ভিদ এবং অণুজীবের কোষে ইলেকট্রন পরিবহন করা। কি পরিবহন করা? ইলেকট্রন পরিবহন করা। এটা কিন্তু জেনে রাখবে। এই সাইটোক্রোমটা কি, সাইটোক্রোমটা একটু জেনে রাখো, তোমাদের এক্সামে কাজে দিতে পারে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। যেটি অক্সিজেনের অভাবে শ্বাস নিতে পারে, বীজ, পাতা, কাণ্ড না শিকড়? তাহলে অক্সিজেনের অভাবে শ্বাস নিতে পারে একমাত্র হচ্ছে বীজ, সিডটা। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, জীববিজ্ঞানে জল দ্রবণীয় পদার্থগুলিকে বলা হয়, মানে জীববিজ্ঞানে জলে যে দ্রবণীয় পদার্থ তাকে কি বলা হয়? হাইড্রোফিলিক, হাইড্রোডাইনামিক, হাইড্রোকাইনেটিক, হাইড্রোফোবিক। তাহলে জীববিজ্ঞানে জল দিয়ে দ্রবণীয় পদার্থগুলিকে কি বলা হয়? হাইড্রোফিলিক বলা হয়। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্নে চলে যাব 20 নম্বর। নিচের বিবৃতির মধ্যে কোনটা সঠিক? 4টে বিবৃতি দিয়েছে দেখো। প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াস থাকে, এটা একটা বিবৃতি। 2 নম্বর বিবৃতি বলছে কোষের যে পর্দা মানে সেল মেমব্রেন যেটাকে বলা হয়, কোষ পর্দা উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে উপস্থিত থাকে। অপশান সি বলছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট ইউক্যারিওটিক কোষে পাওয়া যায় না। আর অপশান ডি বলছে রাইবোজোম শুধুমাত্র ইউক্যারিওটিক কোষে থাকে। এই ইনফরমেশনটা পড়ে, মানে 4টে তোমার বিবৃতি পড়ে কোনটা সঠিক বলে মনে হচ্ছে বলতে হবে। এই ইনফরমেশনগুলো আনসার করতে পারবে। আগের দিনের ক্লাসটা যারা করেছে খুব ভালো করে, তারা সেখানে আনসারটা অবশ্যই করতে পারবে, কারণ আগের দিন এই কোর্স সম্পর্কে ডিটেলসে তোমাদের একদম ছবি সমেত করিয়েছিলাম। ওকে, তাহলে এটা রাইট আনসার কী হবে বলো? অপশান বি হবে রাইট আনসার। কোষের পর্দা উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই উপস্থিত থাকে। ওকে, সেল মেমব্রেনটা, কোষ পর্দাটা কি হয়? উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে উপস্থিত থাকে। এখানে দেখো দুটো ছবি দিয়েছি তোমাদের, আগের দিনও করিয়েছিলাম এটা, তাই তোমাদের ছবিটা জাস্ট একবার দেখাচ্ছি। এটা ইউক্যারিওটিক কোষের ছবি, এটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষের ছবি। ওকে, তা খুব ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের কিছু ইনফরমেশন দেবো সেল সম্পর্কে, একটু জেনে রাখো, যেগুলো তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মানে এগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম নামে পর্দাবিহীন কোষাঙ্গাণু থাকে। কি বললাম? রাইবোজোমের ভেতর পর্দাবিহীন, এই খাতটা দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি, তার কারণ এইটাই জানতে হবে। পর্দাবিহীন কোষাঙ্গাণু, কোষাঙ্গাণুর ইংরাজি টার্ম হচ্ছে অর্গানেলস। ওকে, পর্দাবিহীন কোষাঙ্গাণু থাকে, কিন্তু পর্দা ঘেরা, দেখো এটা আন্ডারলাইন করা আছে, পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে না। তাহলে কোনটা থাকে না আদিকোষে? আদিকোষ কোনটাকে বলছে? আদিকোষ বলা হচ্ছে তোমার এইটাকে বলা হচ্ছে আদিকোষ। আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম নামে পর্দাবিহীন কোষাঙ্গাণুগুলো থাকবে, কিন্তু পর্দা ঘেরা কোষাঙ্গাণু মানে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, সেন্ট্রোজোম, লাইসোজোম এইগুলো থাকবে না। ক্লিয়ার হলো? আর একটা ইনফরমেশন জানবে, আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিওয়েড থাকে কিন্তু নিউক্লিয়াস থাকে না। ওকে, তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবে। আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষ সাধারণত উপবৃদ্ধি বা বাডিং পদ্ধতিতে কোষ বিভাজন হয়। কি পদ্ধতিতে? বাডিং পদ্ধতিতে, যেটাকে বাংলায় বলা হয় উপবৃদ্ধি। তোমাদের বাংলার থেকে বায়োলজিতে ইংলিশ টার্মগুলো ইজি বলে মনে হবে অবশ্যই, আর ইংলিশ টার্মগুলি তোমাদের এক্সামে থাকে, তাই তোমাদের দিয়েছে বাডিং পদ্ধতিতে কোষ বিভাজন হয় আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষে। মোস্ট ইম্পর্টেন্ট এই এক্সট্রা ইনফরমেশনগুলো। ওকে, এবার দেখো ইউক্যারিওটিক কোষ সম্পর্কে। ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ যেটা বলে, সেটা সুগঠিত নিউক্লিয়াসটি
নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালিকা নামে 4টি অংশ নিয়ে গঠিত। এটা জেনে রাখবে। আরেকটা জানবে আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষে সাইটোপ্লাজমের পর্দা ঘেরা নানা রকম কোষাঙ্গাণু থাকে। এটা তো তোমাদের প্রথমেই বলে দিয়েছি ডিফারেন্সটা, যে পর্দাবিহীন হচ্ছে আদি কোষে থাকে, আর তোমার আদর্শ কোষে বা ইউক্যারিওটিক কোষে পর্দা ঘেরা থাকে, মানে ওই মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, সেন্ট্রোজোম, লাইসোজোম এগুলো থাকে কোষাঙ্গাণুগুলো। আর একটা জিনিস জানবে, আদর্শ কোষে সাধারণত মাইটোসিস অথবা মিওসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয়। এই মাইটোসিস মিওসিসটা আজকে পড়বো আমরা ডিটেলসে লাস্টের দিকে। ওকে, সেখানে আমি রেখেছি, অবশ্যই তোমাদের সেখানে বুঝিয়ে দেবো মাইটোসিস এবং মিওসিসটা। এখন শুধু জানো যে আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষ তাহলে কোন পদ্ধতিতে কোষ বিভাজন হয়, মাইটোসিস ও মিওসিস। আর আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষটা কোন পদ্ধতিতে হয়, উপবৃত্তি বা বার্ডিং পদ্ধতিতে কোষ বিভাজন হয়। তাহলে এই দুটো ডিফারেন্স তোমরা বুঝতে পারলে। তা চলো তোমাদের আরেকটা জিনিস তোমাদের জানাবো, এই উদ্ভিদ কোষ অর্থাৎ প্ল্যান্ট সেল এবং অ্যানিমেল সেলস অর্থাৎ তোমার উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে ডিফারেন্সটা জেনে রাখতে হবে। এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু এক্সামে দিচ্ছে রিসেন্ট, তাই এইটাও তোমাদের জানো। দেখো, উদ্ভিদ কোষ হচ্ছে আকারে বড়, প্রাণী কোষ হচ্ছে সাধারণত আকারে ছোট হয়। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর উপস্থিত, সেলুলোজ এবং কাইনিন দ্বারা গঠিত, আর প্রাণী কোষে হচ্ছে কোষ প্রাচীর অনুপস্থিত। এইখান থেকে বারবার প্রশ্ন আসছে যে প্রাণী কোষে অনুপস্থিত কি, প্রাণী কোষে কোষ প্রাচীর অনুপস্থিত, কিন্তু তোমার উদ্ভিদ কোষে কোষ প্রাচীর হচ্ছে উপস্থিত, মানে কোষ প্রাচীর আছে উদ্ভিদ কোষে, প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। এইখান থেকে বারবার দেখবে এক্সামে প্রশ্ন আসে। প্লাস্টিড আছে কার, উদ্ভিদ কোষে, প্লাস্টিড নেই কার, প্রাণী কোষে। সেন্ট্রোজোম নেই কার, উদ্ভিদ কোষে, সেন্ট্রোজোম আছে কার, হচ্ছে প্রাণী কোষে। ভ্যাকুয়েলগুলো আকারে বড় হয় কার, উদ্ভিদ কোষে, ভ্যাকুয়েলগুলো আকারে ছোট হয় কার, প্রাণী কোষে। এই কটা তোমরা যদি জানো 5টা ডিফারেন্স, তাহলে কিন্তু তোমাদের এর বাইরে প্রশ্ন কিন্তু আসে না। ন্যাচারালি তোমাদের উদ্ভিদ কোষ, প্রাণী কোষ থেকে এর বাইরে প্রশ্ন হয় না। ডিফারেন্সটা তোমরা যদি জেনে রাখো, এইখান থেকে প্রশ্নগুলো হয়। বেশিরভাগ তো এইটাই দিয়ে দেয়, কোষ প্রাচীর উপস্থিত আছে কার আর কার নেই। ভালো করে মনে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এছাড়া প্লাস্টিড, সেন্ট্রোজোম, ভ্যাকুয়েলগুলো কিন্তু জেনে রাখবে। তাহলে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এইগুলো অবশ্যই নোট করবে, তোমাদের আশা করি এক্সামে অনেকটাই হেল্প হবে। চলো পরবর্তী আর একটা প্রশ্নে চলে যাবো। লুসিয়েন্টের নিচের কোন গঠনটি মাইটোকন্ড্রিয়ায় থাকে, কোয়ান্টাসোমস, পলিসোম, অক্সিজোম নাকি ডিকটিওসোম? তাহলে নিচের কোন গঠনটি মাইটোকন্ড্রিয়ার ভেতরে থাকে সেটা বলতে হবে। এটা কোনটা থাকে, অক্সিজোমটা থাকে। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, সেন্টিওল অংশ নেয় কোনটা, মানে সেন্টিওল টেক পার্ট ইন কোনটা সেটা বলতে হবে। নিউক্লিয়াস গঠন, সেল প্লেট গঠন, কোষ বিভাজনের শুরু নাকি কুণ্ডলী গঠন? তাহলে রাইট আনসার কী হবে, সেন্টিওল অংশ নেয়। সেন্টিওল কোনটাকে বলে বলো তো, এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেন্টিওল। ওকে, সেন্ট্রোজোমের ভেতরে সেন্টিওল আছে, এটা হচ্ছে কুণ্ডলী গঠন করে। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, গুস্টেশন, গুস্টেশনের বাংলাটা তোমাদের আমি বলে দিয়েছি, স্বাদ গ্রহণ। আনসারটা দিতে একদমই সবাই পারবে। তাহলে বলতে নিচের কোন অর্থকে বোঝায়, এটা প্রিভিয়াসের অনেকবার রিপিট হয়েছে। ঘ্রাণ, স্পর্শকাতর, শোভন নাকি স্বাদ? এটা সবাই দেখে আনসারটা বুঝতেই পারছো কোনটা হবে। এটা স্বাদকে বলা হয় টেস্ট, মানে গুস্টেশন বলতে স্বাদ গ্রহণ। আমি তোমাদের বাংলাটা লিখে দিয়েছি, পরীক্ষার সময় কিন্তু স্বাদ গ্রহণ লেখা থাকবে না, পরীক্ষার সময় গুস্টেশনই তোমাদের থাকবে। এই গুস্টেশন কথার অর্থ হচ্ছে স্বাদ গ্রহণ, মানে হচ্ছে টেস্টকে বোঝাচ্ছে। ক্লিয়ার হলো? চলো পরবর্তী প্রশ্ন দেখো, মাইটোকন্ড্রিয়াল ক্রিস্টা যার স্থান, কার স্থান এটা বলো। আগের দিন ক্রিস্টা করিয়েছিলাম, বলো এটা রাইট আনসার কী হবে। ফ্ল্যাভোপ্রোটিনের ফসফোরিলেশন, জারণ হ্রাস বিক্রিয়া, প্রোটিন সংশ্লেষণ নাকি ম্যাক্রোমলিকিউলসের ভাঙন? মলিকিউলস বলতে অণুকে বোঝায়। ওকে, তাহলে ম্যাক্রোমলিকিউলসের ভাঙন। তাহলে রাইট আনসার কোনটা হবে, জারণ হ্রাস বিক্রিয়া হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ক্রিস্টা। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। তাহলে মাইটোকন্ড্রিয়াল ক্রিস্টা হলো কার স্থান, জারণ হ্রাস বিক্রিয়ার স্থান। পরবর্তী প্রশ্ন দেখো 26 নম্বর, নিউক্লিয়াসের সংশ্লেষণে অংশ নেয় আরএনএ, ছোটাতে টিআরএনএ, এমআরএনএ নাকি ডিএনএ? এবার অনেকে হয়তো এই জিনিসটা জানো, অনেকে হয়তো জানো না যে আর বলতে কি, টি বলতে কি, আবার এম বলতে। এই বিষয়টা আমি অবশ্যই তোমাদের ক্লিয়ার করে দেবো। আগে এটার আনসারটা দেখো, নিউক্লিয়াসের সংশ্লেষণে অংশ নেয় কোনটা, আরএনএ, অর্থাৎ অপশান এ হয়ে যাবে রাইট আনসার। মানে হচ্ছে রিবোসোমাল আরএনএ। এই আর এর অর্থ হচ্ছে রিবোসোমাল। এই রিবোসোমালকে বলা হয় ছোট করে আর। যখন পরীক্ষায় যখন লেখা থাকে দেখবে অপশানে আরএনএ মানে হচ্ছে রিবোসোমাল আরএনএ। তাহলে এগুলো টি বা এম বলতে কি একটু জেনে নাও। টিআরএনএ বলতে, টি কথার অর্থ হচ্ছে ট্রান্সফার রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা। ওকে, এটা হচ্ছে টিআরএনএ। আর এই এমআরএনএ বলতে কি বোঝায়, এম ফর হচ্ছে মেসেঞ্জার আরএনএ, এটাও জেনে রাখবে। ওকে, তো এগুলো জেনে রাখাটা দরকার। পরবর্তী প্রশ্নে চলে যাব, কোষ প্রাচীরের অনমনীয়তা যার উপস্থিতির কারণে ঘটে। মোস্ট ইম্পর্টেন্ট, কোষ প্রাচীরের যে অনমনীয়তা থাকে সেটা কিসের উপস্থিতির কারণে ঘটে, সেলুলোজ, লিগনিন, সুবেরিন নাকি এ এবং বি উভয়? রাইট আনসার হবে এ এবং বি দুটোর কারণেই ঘটে। সেলুলোজ এবং লিগনিন এই দুটোর জন্যই কোষ প্রাচীরের অনমনীয়তাও হচ্ছে ঘটে থাকে। ক্লিয়ার হলো বিষয়টা? তার মানে এটা কোন অপশানে আছে, অপশান ডি আছে, এ এবং ডি দুটোই রাইট। ওকে,
চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 28 নম্বর। সেন্টিওল পাওয়া যায়, অপশানগুলো দেখো, গ্রিন প্ল্যান্টস অর্থাৎ সবুজ গাছপালা, অপশান বি বলছে ব্যাকটেরিয়া এবং সাইনোব্যাকটেরিয়া, অপশান সি হচ্ছে প্রাণী, অপশান ডি বলছে বি এবং সি উভয়। তাই রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান সি অর্থাৎ অ্যানিমেলসে পাওয়া যায়। সেন্টিওল কার পাওয়া যায়? অ্যানিমেলস অর্থাৎ প্রাণীর। পরবর্তী প্রশ্ন দেখো, লিউকোপ্লাস্ট বর্ণনা করে বর্ণহীন প্লাস্টিড, প্রোপোপ্লাস্টিডস, আঠালো কোষ নাকি পরিবর্তনশীল রং সহ প্লাস্টিড। তাহলে লিউকোপ্লাস্ট এটা বর্ণনা করে কোনটা? বর্ণহীন প্লাস্টিড। আগের দিন যারা ক্লাসটা করেছো তারা সহজেই এটা আনসার দিতে পারবে। লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীনকে বোঝায়। আমরা আগের দিন প্লাস্টিড সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছিলাম। 3 প্রকার যে প্লাস্টিড আছে, অর্থাৎ কোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড। এখানে প্রশ্ন দিয়েছিল লিউকোপ্লাস্টিড, এটা হচ্ছে বর্ণহীন। আর আমি কি বলেছি? কোরোপ্লাস্টিড, কোরো কথাটা তখন থাকবে তখন হচ্ছে সবুজকে বোঝাবে, ওকে। আর ক্রোমো যখন থাকবে, ক্রোমো, তখন সেটা রঙিন প্লাস্টিড, মানে বিভিন্ন রঙের যখন বিভিন্ন কালারফুল হবে, বিভিন্ন ফুলের হতে পারে, বিভিন্ন ফলের যে কালারফুল, সেটা হচ্ছে তোমার ক্রোমোপ্লাস্টিডের কারণে হবে, রঙিন সেটা। আর কোরোটা হচ্ছে সবুজ, আর লিউকোটা হচ্ছে বর্ণহীন, মানে কোনো রকম বর্ণ থাকবে না তার। ক্লিয়ার হলো বিষয়টা? চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 30 নম্বর। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কার সাথে সংযুক্ত? আগের দিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে বলেছি, তাই আজকে আর বলবো না। পাশে ছবিটা রয়েছে, এই ছবিটা দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোনটাকে বলে, এই অংশগুলোকে বলছে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কার সাথে যুক্ত আছে দেখো, অপশানগুলো দেখো, রক্তরস পর্দা, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া নাকি এ এবং বি উভয়। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? এ এবং বি উভয়। অর্থাৎ এতে কি আছে? রক্তরস বা পর্দা, এই যে অংশটা, এটা রক্তরস বা পর্দার অংশটা, এবং নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসটা যেটা আছে, এই নিউক্লিয়াসের সাথেই তো এগুলো যুক্ত, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা, ওকে। তাই এই দুটো হচ্ছে রাইট অ্যান্সার হবে, অর্থাৎ অপশান ডি এতে আছে, বোথ এ এবং বি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে রক্তরস পর্দা এবং নিউক্লিয়াসের সাথে সংযুক্ত। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। ভ্যাকুয়াল একক ঝিল্লি দ্বারা আবৃত থাকে যাকে বলা হয় প্লাজমা লেমা, টোনোপ্লাস্ট, কোষের ঝিল্লি নাকি কোষপ্রাচী। তাহলে ভ্যাকুয়াল একক ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এটা আগের দিন আমি ভ্যাকুয়াল যখন পড়াচ্ছিলাম তখন তোমাদের এটা বলেছিলাম। ভ্যাকুয়ালটা তবু একটুখানি বলে দিই তোমাদেরকে। এই ভ্যাকুয়াল হচ্ছে সাইটোপ্লাজমের যে অংশগুলো রয়েছে, 3 ভাগে ভাগ করা যায় সাইটোপ্লাজমের অংশ। একটা হচ্ছে ভ্যাকুয়াল, একটা হচ্ছে কোষ অঙ্গাণু, একটা হচ্ছে নির্জীব বস্তু। তাহলে সেই ভ্যাকুয়ালটার কথা বলা হচ্ছে। এই ভ্যাকুয়াল হচ্ছে সাইটোপ্লাজমের স্থানে স্থানে পর্দা ঘেরা গহ্বর দেখা যায়, তাহলে সেই গহ্বরগুলিকে ভ্যাকুয়াল বলে, ওকে। তাহলে এটা রাইট অ্যান্সার হবে কোনটা? টোনোপ্লাস্ট। তাহলে ভ্যাকুয়াল একক ঝিল্লি দ্বারা আবৃত থাকে তাকে কি বলা হয়? টোনোপ্লাস্ট বলা হয়। ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে সাইটোপ্লাজমের স্থানে স্থানে ছোট পর্দা ঘেরা যে কোষ গহ্বরগুলো যেগুলো দেখা যায় তাকে কি বলা হয়? ভ্যাকুয়াল বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো 32 নম্বর। কোষের যে অঙ্গাণুগুলি একক ঝিল্লি বা পর্দা দ্বারা আবৃত থাকে, মানে একক পর্দা দ্বারা আবৃত থাকে কোষের যে অঙ্গাণুগুলিকে, তাদেরকে কি বলে? গ্লাইকো অক্সিসোম, প্রতি অক্সিসোম, লাইসোসোম নাকি উপরের সবগুলোই? রাইট অ্যান্সার হবে উপরের সবগুলোই বলে সেটাকে। গ্লাইকো অক্সিসোম, প্রতি অক্সিসোম এবং লাইসোসোম, এই 3টিই বলে, তাই অল অফ দ্য অ্যাবভ হচ্ছে রাইট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন দেখো, মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য কী? দেখো এই প্রথমে শুরুর সময় একটা কোশ্চেন ছিল না, মাইটোসিস মিওসিসের কথা বলছিলাম, কোষ বিভাজন, সেখান থেকে একটা প্রশ্ন তোমাদের লুসিয়েন্টে আছে, মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য কোনটা? সেলুলার ভর বৃদ্ধি, দ্রুতগতি বিভাজন, শরীরের প্রতিটি কলাতে ঘটে, বংশগতভাবে পিতা মাতার কোষের অনুরূপ কোষ উৎপাদন করে। তাহলে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে কোনটা? অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বংশগতভাবে পিতা মাতা কোষের অনুরূপ কোষ উৎপাদন করে হচ্ছে মাইটোসিসের প্রধান মানে তাৎপর্য। এবার প্রশ্ন আসছে যে মাইটোসিস কী আর মিওসিসটা কী, সেটা আমাদের জানতে হবে, কেননা সেটা না জানলে তো এরকম ধরনের প্রশ্নগুলো আনসার করা সম্ভব নয়। তাহলে এবার মাইটোসিস এবং মিওসিস সম্পর্কে আমরা একটুখানি জেনে নেব। এই মাইটোসিস সম্পর্কে জানতে গেলে আগে কোষ বিভাজন সম্পর্কে জানতে হবে, ওকে। এই কোষ বিভাজনের ভেতরেই তোমাদের যে ভাগগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে না জানলে তোমরা এই আনসারগুলো করতে পারবে না। চলো আমরা কোষ বিভাজন সম্পর্কে একটুখানি বেসিক ধারণা সুন্দরভাবে নিয়ে নিই। কোষ বিভাজন প্রক্রিয়া কোনটাকে বলছে? যে জৈবিক পদ্ধতিতে একটি জনিত মাতৃকোষ বিভাজিত হয়ে 2 বা ততোধিক অপত্য কোষ সৃষ্টি করে, তখন তাকে কোষ বিভাজন বলে। মানে একটা জনিত মাতৃকোষ থাকবে, একটা জনিত মাতৃকোষ, সেই মাতৃকোষটা বিভাজিত হয়ে যখন একাধিক হচ্ছে তোমার কোষ সৃষ্টি করবে, অপত্য কোষ, তখন সেটাকে বলা হয় কোষ বিভাজন প্রক্রিয়া। ক্লিয়ার হলো বিষয়টা? এই কোষ বিভাজন প্রক্রিয়া যেটা থাকে, এই কোষ বিভাজনের তাৎপর্যটা কি? এর অনেকগুলো তাৎপর্য আছে। যেমন হচ্ছে ভ্রূণের পরিস্ফুটন করা, ক্ষত স্থানকে পূরণ করে দেওয়া এবং বৃদ্ধি করা এবং জনন ঘটানো, এইগুলো সবই কিন্তু কোষ বিভাজনেরই তাৎপর্য। এবার এই কোষ বিভাজনের আবার প্রকারভেদ আছে। 3 রকমের কোষ বিভাজন হয়ে থাকে। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা মায়োসিস, একটা হচ্ছে মিওসিস। এবার আমরা জানবো একটা একটা করে কোনটাকে কি বলে, কি করে ঘটছে। তাহলে প্রথমে আমরা জানবো হচ্ছে অ্যামাইটোসিস।
কোষ বিভাজনে। অ্যামাইটোসিস প্রক্রিয়া কোনটা? যে প্রক্রিয়ায় কোনো মাতৃ কোষ তার নিউক্লিয়াসের সরাসরি বিভাজন ঘটিয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে আমরা অ্যামাইটোসিস বলে থাকি। যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা এদের হয়ে থাকে, মানে যারা এককোষী জীবদেহে এই ধরনের বিভাজনটা ঘটে সেটা হচ্ছে অ্যামাইটোসিস। মানে একটা তোমার হচ্ছে কোষ, মাতৃকোষ, ধরো আমি তোমাদের পিকচারটা বুঝিয়ে দিচ্ছি। এখানে ধরো এটা হচ্ছে একটা হচ্ছে কোষ, তাতে নিউক্লিয়াস আছে একটা, দেখতে পাচ্ছ। এই নিউক্লিয়াসটা আস্তে আস্তে কি হবে? বিভাজিত হবে। বিভাজিত হয়ে দেখো কি হবে, এরকম সেকেন্ড স্টেজে এরকম ধরনের হবে। এইখানে দেখতে পাচ্ছ ঘাঁচটা এরকম ধরনের হয়ে এটা একটা ডাম্বেলের মতো আকার ধারণ করবে এরকম। ওকে, মানে দুটো অংশ আস্তে আস্তে জুড়ে মধ্যখান থেকে কেটে যেতে থাকছে। ক্লিয়ার হলো বিষয়টা? এবার এটার পরবর্তী স্টেজ হচ্ছে তোমার এইটা। এটা কি হচ্ছে দেখো, আরেকটু অংশটা খাঁজটা আরও ডিপলি হবে। পরবর্তীতে কি হবে, এই মধ্যখান দিয়ে কেটে যাবে। কেটে যে দেখো দুটি অপত্য কোষ সৃষ্টি করছে। এটা একটা নিউক্লিয়াস তৈরি করলো, এই একটা নিউক্লিয়াস, তাহলে দুটি নিউক্লিয়াসে পরিণত হলো। তাহলে একটা তোমার মাতৃকোষ সরাসরি বিভাজিত ঘটিয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করছে। এটা একটা অপত্য কোষ, এটা একটা অপত্য কোষ, মানে ডটার সেল বলা হয়। এই দুটো অপত্য কোষ সৃষ্টি করলো, সেইটাকে বলা হয় অ্যামাইটোসিস। ক্লিয়ার হলো বিষয়টা? এগুলো হচ্ছে এককোষীর প্রোক্যারিওটিক কোষের, এগুলো মানে ক্ষুদ্র জীবদের এগুলো দেখা যায়। তাতে কোনো রকম কোনো ঝামেলা নেই, একটা মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষে পরিণত হয়ে যায়। জাস্ট এটা কি বলা হয়? অ্যামাইটোসিস। ইজিভাবে এই জিনিসটা তোমরা মনে রাখো, তাহলে তোমরা বুঝতে পারবে। অ্যামাইটোসিস কোষ বিভাজন দ্বারা নিম্ন শ্রেণীর প্রাণীদের কিন্তু এই কোষ বৃদ্ধিটা ঘটে, এইটা মাথায় রাখবে। কি বললাম বোঝা গেল? এবার আমরা পরবর্তী একটা কোষ বিভাজনের নাম জানবো, সেটা হচ্ছে মাইটোসিস। 3 প্রকার তো আছে, তাহলে একটা আমরা জেনে গেলাম অ্যামাইটোসিস। এবার আমরা জানবো মাইটোসিস। মাইটোসিস কোনটাকে বলে? যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি কোষের নিউক্লিয়াস একবার মাত্র পরোক্ষ বিভাজনের মাধ্যমে মাতৃকোষের সম আকৃতি, সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস বলে। মাইটোসিস মানেই হচ্ছে সদিশ বিভাজন। কি বিভাজন? সদিশ বিভাজন। এক কথায় মাইটোসিসকে বলা হয় সদৃশ বিভাজন। কেন সদৃশ বিভাজন বলা হয়? না, তার কারণ হচ্ছে এর মাতৃকোষের সম আকৃতি, সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করবে। ক্লিয়ার হলো? দেখো জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। এইখানটা ধরো এটা হচ্ছে তোমার হচ্ছে প্রথম হচ্ছে মাতৃকোষটা। ওকে, এইটা বিভাজিত হচ্ছে, একবারই বিভাজিত হবে হয়ে এটা দেখো দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এটা একটা ভাগ কোষ তৈরি করছে, এটা একটা কোষ তৈরি করছে, অপত্য কোষ। তাহলে এর এই অপত্য কোষটা যখন তৈরি করছে তখন এটাই শুধুমাত্র থাকছে কি না, সম আকৃতি সম্পন্ন। এরও যা আকৃতি থাকবে এরও তাই সেম আকৃতি থাকবে এদের দুজনের। এরও যা গুণ থাকবে এদের দুজনেরও সেম গুণ থাকবে। এ যত সংখ্যক হবে, দেখো এ 2n আছে, এও 2n হয়েছে, এও 2n হয়েছে, সমসংখ্যক হবে ক্রোমোজোম। মানে ক্রোমোজোমটা সঠিক, এখানে যদি 4n গঠন হয় তাহলে এখানেও 4n, এখানেও 4n হবে। মানে যত সংখ্যক এখানে ক্রোমোজোম থাকবে তোমার মাতৃকোষে ততগুলি হচ্ছে অপত্য কোষ সৃষ্টি করবে সেম ক্রোমোজোমে, এবং সেম সংখ্যক সমগুণ হবে এবং সম আকৃতি হবে। এইটাই হচ্ছে মাইটোসিস। তাই জন্য একে বলা হয় সাদৃশ বিভাজন। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। ধরো তোমার শরীরে কোনো অংশটা ভেঙে গেছে, সেই অংশটা সেখানে কোষগুলো ড্যামেজ হয়েছে, ধরো 100টা কোষ ড্যামেজ হয়েছে। সেই 100টা কোষ ড্যামেজ হয়ে গেছে, এবার এই কোষ যখন গঠন হবে সেটা কোন প্রক্রিয়া হবে? মাইটোসিস প্রক্রিয়া হবে। এই মাইটোসিস প্রক্রিয়া যখন চলবে তখন তোমাদের তাহলে 100টা কোষ অপত্য কোষ গঠন হয়ে নতুন একটা কোষ সৃষ্টি করে দেবে। তাহলে এবার ধরো যারা প্রাপ্তবয়স্ক, মানে বয়স ধরো প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্কের বেশি হয়ে গেছে, তাদের দেবে কোনো অংশ হাড় বা কোনো অংশ ভেঙে গেলে সহজে সেখানে জোড়া লাগছে না, কোনো অংশ ক্ষতস্থান সহজে সেখানটা কোষটা গঠিত হচ্ছে না বলে সেই অংশটা সহজে সারছে না। তার কারণটা কি? একটু বয়সের পর থেকে কোষ বিভাজন প্রক্রিয়াটা অর্থাৎ মাইটোসিস প্রক্রিয়াটা ধীর গতিতে চলে। তাই জন্য তখন কি হয়, কোষটা গঠন হতে পারে না ঠিকভাবে। তাই জন্য সেই জায়গাটা ওরকম হয়ে থাকে। ধরো তার হাতটা ভেঙে গেছে, সে দেখবে বলে না বুড়ো বয়সে হাত ভেঙে গেলে হাতটা সোজা করতে পারছে না সে, তার কারণটা কি? তার হাতে জোড়া লাগছে না, মানে মাইটোসিস প্রক্রিয়াটা সঠিকভাবে গঠন হয়নি। 100টা কোষ সেখানে নষ্ট হয়েছে, ড্যামেজ হয়েছে, কিন্তু 100টা কোষ সেখানে গঠন হয়নি অপত্য কোষ, তাই সেটা সম্পূর্ণভাবে পরিপূরক হয়নি। কিন্তু যদি বিপরীত ক্রমে সেটা যদি বাচ্চাদের হয়, ধরো 9-10 বছরের একটা ছেলে বা আরও নিম্ন বয়সের কোনো ছেলে ধরো হাত ভেঙে গেল বা অন্য কোনো ঘটনা ঘটলো শরীরের উপর, কোষ নষ্ট হয়ে গেল, ড্যামেজ, দ্রুত একদম খুব তাড়াতাড়ি হচ্ছে মায়োসিস প্রক্রিয়াটা চলতে থাকবে, মাইটোসিস প্রক্রিয়াটা। তার ফলে কি হবে, দ্রুত কোষ গঠন হবে, হয়ে তার দেখবে সব ঠিকঠাক হয়ে যায়। তাদের হাড় ভেঙে গেলেও দেখবে জুড়ে যায়, পরবর্তীকালে কোনো সমস্যা হয় না। তো এইটাই হচ্ছে মাইটোসিস প্রক্রিয়াটা। মানে একটা তোমার কোষের যে নিউক্লিয়াস থাকে সেটা একবার মাত্র পরোক্ষ বিভাজনের মাধ্যমে মাতৃকোষের একদম সম আকৃতি, সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক যে ক্রোমোজোম বিশিষ্ট যে দুটো অপত্য কোষ সৃষ্টি করবে সেটাই হচ্ছে তোমার মাইটোসিস। এবার আমরা লাস্ট জানবো হচ্ছে মিওসিস। এই মিওসিস কোষ বিভাজনটা কি? এই মিওসিস কোষ বিভাজন হচ্ছে জনন মাতৃকোষের নিউক্লিয়াসের পরপর দুবার বিভাজনের ফলে মাতৃকোষের অর্ধসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ সৃষ্টি করবে। কটা? 4টি।
মানে দুবার হচ্ছে তোমার বিভাজন হবে, দুবার বিভাজন ফলে 4টি অপত্য কোষ সৃষ্টি করবে, তাকে মিওসিস কোষ বিভাজন বলে। আর এই মিওসিসকে আবার হচ্ছে হ্রাস কোষ বিভাজন বলে। কি বলে? হ্রাস, হরা ফলে আকার দন্তস্ব, ওকে, হ্রাস কোষ বিভাজন বলে। এটাও কিন্তু জেনে রাখবে। এটাকে যেমন হচ্ছে মাইটোসিসকে যেমন স্বাদিস কোষ বিভাজন বলে, আবার এই মিওসিসকে আবার হচ্ছে তোমার হ্রাস বলে। কেন? দুবার বিভাজিত হচ্ছে। এই বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অপত্য কোষে কমে গিয়ে অর্ধেক হয়ে যায়। ওকে, দেখো এখানটা দেখো মাতৃকোষে কত ছিল 2n, এটা কমে যেয়ে কত হলো 1n হয়ে গেল। ওকে, তো এই যে জিনিসটা কমে যাবে, অর্ধেক হয়ে যাবে। ওকে, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে যে কি হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। শুধু এখানেই স্থগিত নয়, এইটা কি বলেছে, অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ সৃষ্টি করবে। আবার এই অর্ধেকগুলো আবার হচ্ছে 1n এ ভেঙে যাবে। এখানে দুটো আর এখানে দেখো দুটো তৈরি হচ্ছে অপত্য কোষ। তাহলে কটা হলো টোটাল? 1 2 3 4, 4টে তৈরি করলো। তার মানে দুবার বিভাজনের ফলে মাতৃকোষের অর্ধ সংখ্যক ক্রোমোজোম আবার বিশিষ্ট 4টে অপত্য কোষ সৃষ্টি করছে। এইটাকে বলা হয়েছে মিওসিস প্রক্রিয়া। ক্লিয়ার হলো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। উদাহরণস্বরূপ বলতে পারো গ্যামেট বা স্পোর তৈরির সময় উদ্ভিদ বা প্রাণীর যে জনন মাতৃকোষ মিওসিস প্রক্রিয়া কোষ বিভাজন হয়ে থাকে। ওকে, মনে রাখবে কিন্তু গ্যামেট ও স্পোর তৈরির সময় এই ঘটনাটা ঘটে থাকে। ওকে, তাহলে এখানে তোমরা কোষ বিভাজনের 3টি প্রক্রিয়া ভালোভাবে বুঝতে পারলে, অ্যামিটোসিস, মাইটোসিস এবং হচ্ছে মিওসিস। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ওকে, চলো আমরা পরবর্তীতে চলে যাই। মাইটোসিস মিওসিসের তুলনায় এই 4টে অপশানের মধ্যে কোনটা ঠিক? ক্রোমাটিড সেগমেন্টের বিনিময় রয়েছে, জনিত কোষের অনুরূপ অপত্য কোষ রয়েছে, ক্রোমোজোমের ডুপ্লিকেশন অ্যানাফেজের সময় ঘটে, নাকি অপশান ডি বলছে টেলোফেজ নেই। তাহলে মাইটোসিস মিওসিসের তুলনায় হচ্ছে কি অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ক্রোমাটিড সেগমেন্টের বিনিময় রয়েছে, মানে এ কম্পোনেন্ট অফ মাইটোসিস অ্যান্ড মিওসিস হ্যাজ এক্সচেঞ্জ টু ক্রোমাটিড সেগমেন্ট। ওকে, মাইটোসিস মিওসিসের তুলনায় ক্রোমাটিড সেগমেন্টের বিনিময় রয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাব। জীবিত কোষে রাইবোজোম গঠনের স্থান কোনটি? গলগি বডি, নিউক্লিয়াস, রক্তরস, ঝিল্লি। ঝিল্লি বলতে পর্দা, অর্থাৎ প্লাজমা মেমব্রেন। মেমব্রেন মানে হচ্ছে পর্দা বা ঝিল্লি। তাহলে প্লাজমা মেমব্রেন হচ্ছে রক্তরসের পর্দা। অপশান ডি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে জীবিত কোষ লিভিং সেল যেটা, তার রাইবোজোম গঠনের স্থান কোনটা? নিউক্লিয়াস। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি জীবিত কোষের মূল গঠন উপাদান? তাহলে জীবিত কোষের মূল গঠন উপাদান কোনটি? অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন নাকি নাইট্রোজেন? রাইট আনসার হবে কার্বন। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি একটি কোষের মধ্যে দিয়ে কোষ হিসাবে বিবেচিত হয়? তাহলে একটি কোষের মধ্যে একটি কোষ হিসাবে বিবেচিত, মানে একটা কোষ আছে তার ভেতরে আবার একটা কোষ। ওকে, সেটা হিসাবে বিবেচিত হয় কোনটা? লাইসোজোম, রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট নাকি গলগি বস্তু? এটা হচ্ছে লাইসোজোম। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। কোষের মধ্যে একটি কোষ হিসাবে বিবেচিত হয় হচ্ছে লাইসোজোম। তাহলে আজকে তোমাদের এই পার্টে এই কটাই কোশ্চেন ছিল এবং তোমাদের লুসিয়েন্টের এই কটা চ্যাপ্টার দিয়ে তোমাদের সাইটোলজি চ্যাপ্টারটা শেষ হলো, কোষবিদ্যাটা। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে শেয়ার করে দিতে ভুলো না। অবশ্যই শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের ক্লাস পাওয়ার জন্য। আর নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রাখবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।